সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবারও আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোন চ্যাপ্টার করব, কিন্তু আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 16 অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব আমরা আজকের কিন্তু আমরা করব, তোমরা এইখানে দেখো 13 দাগের সমস্ত এমসিকিউ, সমস্ত সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং 14 দাগের সব এসএকিউগুলো কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে পুরো আমরা 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা করব 227 পেজ এবং 228 পেজের সমস্ত এমসিকিউগুলো। তো দেখো আমরা এবারে 13 দাগের এমসিকিউগুলো স্টার্ট করব। প্রথমেই দেখো 13 দাগের একে কি বলে দিয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিয়েছে 15 সেমি এবং ভূমি তলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো প্রথমে আমি এখানে একটা শঙ্কুর ছবিকে এঁকে নিচ্ছি। তো দেখো এই হলো একটা শঙ্কু, ঠিক আছে, এই হলো শঙ্কু। শঙ্কুর তির্যক উচ্চতা তো তোমরা জানোই কোনটা, এইটাকে বলা হয় তির্যক উচ্চতা, যাকে আমরা এল দিয়ে চিহ্নিত করি। সেটাকে দেখো বলে দিয়েছে কত, 15। আর ভূমি তলের ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ ব্যাস মানে এই পুরোটা কত বলে দিয়েছে, 16, ঠিক আছে, পুরোটা বলে দিয়েছে 16। তাহলে পুরো মানে হলো ব্যাস, আমরা চাই ব্যাসার্ধ বের করতে গেলে কি করব, 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 16কে 2 দিয়ে ভাগ করব মানে কত হবে, 8। তাহলেই আমরা কি পেয়ে যাব, ব্যাসার্ধ মানে হলো আর, ব্যাসার্ধ মানে হলো এই অর্ধেকটা, এইখান থেকে এই এতটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা কত পেলাম আমরা, আর ইজুগাল টু কত পেলাম, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। এবারে এইটাকে তো তোমরা জানোই বলা হয় লম্ব, ঠিক আছে, বা যদি বলি উচ্চতার এইচ, ঠিক আছে, এইটাকে আমরা বলি আর এর মান হলো 16। এবারে আমাদের কাছে জানতে কি চেয়েছে, আমাদের কাছে দেখবে জানতে চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা এখানে লিখব শঙ্কুটির কি লিখব, পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে তোমরাই বলো আমাকে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল, তাই তো। এবারে অপশানে দেখবে পাইটাকে কিন্তু পাই রেখেছে, ওটাকে কিন্তু কিছু কাটাকুটি করেনি, ঠিক আছে। তার মানে পাইটা যেমন আছে, আর এর জায়গায় কত বসাবো, 8 বসাবো, ইন্টু এল এর জায়গাতে কত বসাবো, এল মানে হলো কত, 15। তাহলে আমরা গুণ করে দিই পাই, তাহলে 8 আর 15কে গুণ করলে কত হবে, 120। পাশে আমরা কি লিখবো, বর্গ, সেমি বলে লিখবো, বোঝা গেল তো। তাহলে এই কিন্তু হয়ে গেল পাই, কত পেলাম আমরা, 120। আচ্ছা বইতে একটু উল্টে লেখা আছে, বইতে লেখা রয়েছে কত, 120 পাই, এইরকমভাবে লেখা আছে। কত নম্বর অপশানে রয়েছে দেখো, সি এর দাগে কিন্তু রয়েছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অপশান, ঠিক আছে, সি এর দাগে, বুঝতে পারলে। তাহলে চলো এবারে আমরা চলে যাব, 1-এর দাগেরটা তো হয়ে গেল, মুছে দেব, চলে যাব আমরা এবারে 2-এর দাগে। তো দেখো এরপরে আমরা চলে যাব 2-এর দাগে। তবে 2-এর দাগ করবার আগে তোমাদেরকে বারবার করে বলে রাখছি, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করে কিন্তু রাখবে তোমরা অবশ্যই, ঠিক আছে। তাহলে দেখো 2-এর দাগে বলে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত, 1:4। তাহলে দেখো প্রথমে আমরা আগে শঙ্কুটাকে আঁকবো। এই হলো একটা শঙ্কু, ঠিক আছে, এই হলো একটা শঙ্কু। আবার এইখানে দেখো আমি আবার একটা শঙ্কু আঁকছি, টোটাল হলো 2টো শঙ্কু। এবারে এদের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:4। তাহলে দেখো আয়তন মানে কি, ভেতরের মাপটা, ভেতরে কতটা জায়গা আছে তাকে বলে আয়তন। তাহলে এদের আয়তনের অনুপাত, তাহলে আমি এখানে লিখে রাখছি শঙ্কুর আয়তনের অনুপাত কত বলে দিয়েছে, আয়তনের অনুপাত বলে দিয়েছে কিন্তু 1:4, ঠিক আছে। অর্থাৎ এর ভেতরে জায়গা রয়েছে 1 আর এর ভেতরে জায়গা রয়েছে 4, কারণ প্রথম সংখ্যাটা 1, তাই জন্য এর ভেতরে জায়গা 1 আর দ্বিতীয় শঙ্কুর আয়তন হলো কত, 4। এইবারে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে ব্যাসার্ধ মানে কোনটা, ব্যাসার্ধ মানে হলো এইটা, এই যে এইটা হলো ব্যাসার্ধ, এইটা, আর এই শঙ্কুর ব্যাসার্ধ হলো এইটা, বোঝা গেল তো। তাহলে এই যে ব্যাসার্ধটার অনুপাত কত বলে দিয়েছে, দেখো ব্যাসার্ধের অনুপাত দেখবে বলে দিয়েছে 4:5, তাই তো।
তার মানে 4 প্রথমে রয়েছে, তাহলে প্রথমটার ব্যাসার্ধ কত? প্রথমটার ব্যাসার্ধ হলো 4, ঠিক আছে। আর দ্বিতীয়টার ব্যাসার্ধ হলো কত? 5, ঠিক আছে। তাহলে 5, আর এইটার ব্যাসার্ধ হলো কত? 4। তাহলে এখানে যেহেতু জায়গা নেই, আচ্ছা আমি এখানে লিখছি আর এইটারও ব্যাসার্ধ হলো আর, তাহলে এইটার ব্যাসার্ধ হলো 4 আর এইটার ব্যাসার্ধ হলো 5। আচ্ছা এইটাকে আমি লিখছি R1 আর এইটাকে লিখছি R2, কারণ দুটো আর যদি থাকে গুলিয়ে যাবে, তো তাই জন্য আমি এরকম করলাম R1 আর R2। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে কিন্তু উচ্চতার অনুপাত। উচ্চতা মানে তোমরা সবাই জানো এই লাইনটাকে বলা হয় উচ্চতা, এই লাইনটাকে বলা হয় উচ্চতা। তাহলে এইটার উচ্চতাকে আমি কি লেটার দিয়ে চিহ্নিত করব? এইচ। আবার এইটার উচ্চতাকেও আমি এইচ দিয়ে চিহ্নিত করব। তো দুটো এইচ গুলিয়ে যাবে, তাই জন্য একটা হলো H1 আর একটা হলো কি H2, ঠিক আছে। এইবারে দেখো আমরা কিভাবে লিখবো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই শঙ্কুটার আয়তন কত? আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:4, তার মানে এই শঙ্কুটার আয়তন হলো 1, এই শঙ্কুটার আয়তন হলো 4। তাহলে দেখো আমি প্রথমে লিখছি এখানে 1 লিখলাম এই শঙ্কুটার আয়তন। তাহলে এই শঙ্কুটার আয়তন কত লিখলাম? 1। তাহলে এই দিকে আমি যদি শঙ্কুর আয়তনকে লিখি, তাহলে আমাকে এই দিকে কি লিখতে হবে? শঙ্কুর আয়তনের সূত্র লিখতে হবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাই r² h, এইটা তো আমরা জানি। এইবারে দেখো আমি এই যে লিখলাম 1, এইটা কোন শঙ্কুর আয়তন? এই শঙ্কুর আয়তন। তাহলে এর এইচকে H1 বলে চিহ্নিত করতে হবে, আর এই শঙ্কুর ব্যাসার্ধকে R1 বলে চিহ্নিত করতে হবে। বোঝা গেল? নইলে তো গুলিয়ে যাবে, ঠিক আছে। একইভাবে দেখো এইবারে এই শঙ্কুটার আয়তন কত? দেখো এই শঙ্কুটার আয়তন হলো 4, তাই তো। তাহলে এখানে আমরা নিচে কত লিখবো? 4 লিখবো। তাহলে এই শঙ্কুটার আয়তনকে আমি যদি এই দিকে লিখি, তাহলে এই দিকে আয়তনের সূত্র লিখতে হবে। তাহলে আয়তনের সূত্র আমরা কি লিখবো? 1/3 পাই r² h। কিন্তু এইটা আমি এই শঙ্কুর আয়তনের সূত্র লিখেছি, তাহলে এই শঙ্কুর আয়তনের এই যে উচ্চতাটা রয়েছে সেটাকে শুধু h বলে লিখলে হবে না, H2 বলে লিখতে হবে। আর ব্যাসার্ধটাকে r বলে লিখলে হবে না, R2 বলে লিখতে হবে। বোঝা গেল? এবারে দেখো ওপর নিচে কি কি মিল আছে, কেটে দেবো। 1/3 1/3, পাই আর পাই। তাহলে দেখো R1 এ কত বসাবো? খুব ভালো করে দেখবে। R1 এ কত বসাবো? এই দেখো R1 এ বসাবো 4, তাই তো। R1 এ বসাবো কত? 4। এবারে দেখো R1 এর মাথাতে স্কোয়ার রয়েছে, তাহলে আমরাও এখানে কি দেবো? স্কোয়ার দেবো। ইনটু, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, H1। আবার দেখো এখানে R2-তে কত বসাবো? এই দেখো R2-তে, R2 এর মান দেখো এখানে কত লেখা রয়েছে? 5। তাহলে চলো এখানে লিখবো 5। R2 এর মাথাতে এই দেখো স্কোয়ার রয়েছে, তাহলে আমরাও এখানে কি দেবো? স্কোয়ার দেবো। ইনটু এখানে দেখো কি লেখা রয়েছে? H2 1/4, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? স্কোয়ারটা 4-এর মাথায় বসলে কত হবে? 4 স্কোয়ার 16। তারপরে দেখো স্কোয়ারটা 5-এর মাথায় বসলে কত হবে? 5 স্কোয়ার 25, ঠিক আছে। তাহলে 1/4 যেমন আছে। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে 16/25 সমান চিহ্নের ওই সাইডে চলে গেলে কি হবে? সমান চিহ্নের ওই সাইডে চলে গেলে হবে উল্টে যাবে। 16/25 ওই সাইডে চলে গেলে হবে 25/16, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি এবারে দেখো খুব ভালো করে? H1/H2। তাহলে এবারে গুণ করব। 1 আর 25কে আমি গুণ করলে কত পাবো? 25 একে 25। 4 আর 16কে গুণ করলে কত পাবো? 4 16 64, ঠিক আছে। তাহলে এবার অনুপাত করব। H1:2 কী লিখবো আমরা? দেখো H1:2 H2 কত লিখবো? 25/64। তাহলে কত পাবো? 25:64, সরি 25:64। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। তাহলে দেখো এটা কত নম্বর অ্যান্সারে দেখো রয়েছে? এটা কিন্তু দেখবি ডি নম্বরে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি না এখানে অপশানটা লিখে রাখছি ডি বলে। তাহলে এই আমাদের হয়ে গেল 2-এর দাগের অঙ্কটা শেষ। মুছে দেব, দিয়ে আমরা চলে যাব এবারে 3-এর দাগে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 1-এর দাগে 3-এরটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাটাকে দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে শঙ্কুটির আয়তন কত % বৃদ্ধি পাবে? আয়তন কত % বৃদ্ধি পাবে? আচ্ছা ভাবো, স্বাভাবিক একটা শঙ্কু রয়েছে, তার আয়তন আমরা কি বলতে পারবো? তার আয়তনকে আমরা কি বলবো? স্বাভাবিক একটা শঙ্কু রয়েছে, তার আয়তনকে আমরা কি বলতে পারি? আয়তনের সূত্র 1/3 পাই r² h, এটা আমরা বলতে পারি।
এইবারে কথাটা কি বলেছে, নেক্সট কথাটা কি বলে দিয়েছে, ব্যাসার্ধকে একই রেখে, দেখো বলে দিয়েছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করে দেওয়া হবে। ব্যাসার্ধ মানে আরকে তুমি একই রাখো, ব্যাসার্ধকে তুমি একই রাখো, ব্যাসার্ধকে তুমি একই রাখো রেখে উচ্চতাকে দ্বিগুণ করে দাও। উচ্চতা কত রয়েছে এইচ, সেটাকে তুমি 2h করে দাও। দ্বিগুণ মানে কি 2h করে দাও, বোঝা গেল? তাহলে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে দেখো এইটা ছিল আগের আয়তন, আগের আয়তনকে আমরা লিখবো কি পূর্বের আয়তন, পূর্বের আয়তন ছিল এইটা। বর্তমান আয়তন এখন কত হলো? বর্তমান আয়তন বর্তমানে কি হলো, আর স্কোয়ার যেমন আছে আর স্কোয়ার তেমনই আছে, অর্থাৎ আর যেমন আছে তেমনই আছে, মানে ব্যাসার্ধকে একই রাখা হলো, উচ্চতাকে দ্বিগুণ করা হলো। উচ্চতা ছিল এইচ, হয়ে গেল 2h। ঠিক আছে, তাহলে কি পরিবর্তন হবে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে খুব ভালো করে পরিবর্তন এইটাই হবে। দেখো 1 আর 2কে যদি আমি গুণ করি কত হবে? 2 1 2, 2/3, তারপরে পাই আর স্কোয়ার যেমন আছে তেমনই বসিয়ে দেব। ঠিক আছে, এই হলো আগের, খুব ভালো করে দেখবে আগের আয়তন। আগের আয়তনকে আমরা কি বলে লিখবো? আয়তনের পাশে আমরা লিখবো কিন্তু সর্বদা ঘন একক। কি লিখবো? ঘন একক। আর এখনকার আয়তন কত হলো? এইটা, এর পাশে আমরাও কি লিখবো? ঘন একক। তাহলে দেখো আগের আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখন আয়তন হলো কি 2/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইচটাকে তো লিখতে হবে, এই এইচটাকে এখানে লিখতে হবে, আর স্কোয়ারকে এখানে লিখলাম, পাইকে এখানে লিখলাম, শুধু 2 আর 1কে যোগ করে 2 1 2 এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই হলো কথা। তাহলে আগের থেকে এখন কি হলো, শঙ্কুটার আয়তন অনেকটা বেড়ে গেছে, তার কারণ উচ্চতাকে দ্বিগুণ করা হয়েছে। এবারে কতটা বেড়ে গেছে সেটাকে তো লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব অতএব শঙ্কুর আয়তন বৃদ্ধি পেয়েছে, শঙ্কুর আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে বের করতে গেলে আমাকে কি করতে হবে? এইটা থেকে নতুন যে আয়তনটা হলো, নতুন আয়তন কত হলো? এখন বেড়ে গিয়ে কত হলো? 2/3 পাই আর স্কোয়ার এইচ, সেখান থেকে বিয়োগ করতে হবে। আগে আয়তন কত ছিল? আগে আয়তন কিন্তু ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে চলো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এখানে কত পাবো, খুব ভালো করে দেখবে কিন্তু। বিয়োগ করলে কত পাবো? দেখো এখানেও পাই, এখানেও পাই, এখানেও আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার, এখানেও এইচ, এখানেও এইচ। তাহলে সেগুলোকে, যেগুলো কমন জিনিস আছে সেইগুলোকে বসিয়ে দিই। পাই আর স্কোয়ার এইচ কমন জিনিস। তাছাড়া আর কমন জিনিস কি রয়েছে? দেখো এখানেও 3, এখানেও 3, তাহলে এখানেও লিখবো 3। শুধু বিয়োগটা আমরা কি করব? এই জায়গাটা থেকে দেখো 2 বিয়োগ 1, দেখতে পেয়েছ? 2 বিয়োগ 1 কত হবে? 1। তাহলে কতটা বলো তো আয়তন বৃদ্ধি পেয়েছে? আয়তন বৃদ্ধি পেয়েছে কিন্তু এইটা, এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক বলে আমরা লিখব, ঘন একক। তাহলে এতটা কিন্তু কি হয়েছে? আয়তন বৃদ্ধি পেয়েছে। এবার অ্যান্সারে জানতে চাই যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আবার লিখব শতকরা, অতএব শতকরা আয়তন বৃদ্ধি পেয়েছে, শতকরা আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে আমরা কি করে বের করব? ঠিক আছে, শতকরা আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে আমরা কি করে বের করব? দেখো সর্বদা শতকরা কতটা বৃদ্ধি পেলো বা কম পেলো সেটা বের করবার নিয়ম হলো, একটা দাগ কাটবো, ওপরে লিখবো কতটা আয়তন বৃদ্ধি পেলো। কতটা আয়তন বৃদ্ধি পেলো? আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে 2/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? আগে ছিল, খুব ভালো করে দেখবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে কত? 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যতটুকুনি বৃদ্ধি পেলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাকে লিখবো দাগের ওপরে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাকে লিখবো ওপরে। আর নিচে কি লিখবো? খুব ভালো করে দেখবে, নিচে লিখবো প্রথমে পূর্বে আয়তন কত ছিল। পূর্বে আয়তন কত ছিল? দেখো পূর্বে আয়তন এই যে ছিল, দেখো খুব ভালো করে, পূর্বে আয়তন এইটা ছিল, দেখো পূর্বের আয়তনটাকে লিখবো নিচে। তাহলে দেখো পূর্বের আয়তনটা কত? পূর্বের আয়তনটাও হলো কিন্তু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু শতকরা কত জানতে চেয়েছে, তাই জন্য 100 লিখবো।
তাহলে কাটাকুটি করি, দেখো নিচেও 1/3 ওপরেও 1/3, ওপরে পাই নিচে পাই, নিচে আর স্কোয়ার ওপরে আর স্কোয়ার, ওপরে এইচ নিচে এইচ, তাহলে পড়ে থাকছে কি কেবলমাত্র 100%। তাহলে দেখো অ্যান্সারে জানতে চেয়েছে তো তাই, শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত 100, যেহেতু এখানে শতকরা লেখা আছে আর এখানে পার্সেন্ট লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর অপশানে রয়েছে, দেখবে একদম এ নাম্বার অপশানে রয়েছে, তাই না, একদম দেখবে এ নাম্বার অপশানে কিন্তু এটা রয়েছে। তাহলে এই হয়ে গেল 3-এর দাগ, চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 4-এর দাগে, এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, বলে দিয়েছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে জানতে চেয়েছে, তাই তো। তাহলে পূর্বে মানে একদম প্রথমে আয়তনটা কত, একদম প্রথমে শঙ্কুর আয়তনকে আমরা কি বলে লিখি, শঙ্কুর আয়তনকে আমরা লিখি কিন্তু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাই তো। এইবারে দেখো কি বলে দিয়েছে, শঙ্কুর আয়তনটা কেমন হবে, দেখো বলে দিয়েছে ব্যাসার্ধকেও দ্বিগুণ করে দেওয়া হবে, উচ্চতাকেও দ্বিগুণ করে দেওয়া হবে, অর্থাৎ খুব ভালো করে দেখবে আর রয়েছে ব্যাসার্ধ, এটাকে দ্বিগুণ করে দেবো মানে কি করব, 2r করে দেবো, বোঝা গেল। আর এর মাথায় যেরকম স্কোয়ার হয় আমরাও ঠিক তেমনই এখানে স্কোয়ার দেব। উচ্চতাকেও দ্বিগুণ করে দিতে বলেছে, তাহলে আমরা এইচ লিখেছিলাম, দ্বিগুণ করে দিলে কত হবে 2h। তাহলে এইটা হলো আগের মানে কি পূর্বের আয়তন, ঠিক আছে, পূর্বের আয়তন। আর এটা হলো কি বর্তমান আয়তন, তাহলে বর্তমান আয়তন হলো এইটা। তাহলে দেখি এখানে কত হচ্ছে, 1/3 পাই, ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার 2-এর মাথায় একবার আরের মাথায়, 2-এর মাথায় বসলে কত হবে 4, আরের মাথাতে বসলে আরের স্কোয়ার, 2h যেমন আছে, বোঝা গেল। তাহলে চলো আমরা এবার একটু গুণ করি, করলে কত হয় দেখি। তাহলে দেখো 4 আর 2-এ 8, 8 আর এই 1কে গুণ করলে কত হবে 8-1-কে 8, নিচে 3, পাই যেমন আছে আর স্কোয়ার যেমন আছে, এইচ যেমন আছে, ঠিক আছে। পাশে আমরা কি লিখব, পাশে লিখব কিন্তু ঘন একক। তাহলে এখন আয়তন কত হলো, এখন কিন্তু আয়তন হয়েছে, খুব ভালো করে দেখবে 8/3 পাই আর স্কোয়ার এইচ, আর আগে আয়তন কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো, এইটা ছিল। তাহলে আগের থেকে এখন আয়তন কত গুণ বেড়ে গেছে, তাহলে দেখো কত গুণ বেড়ে গেছে, খুব ভালো করে দেখবে। এইখানে দেখো প্রথমে আয়তন ছিল এখানে কত ছিল 1, আর এখন আয়তন কত হয়ে গেছে 8, ছিল 1 হয়ে গেছে 8, তার মানে কি 8 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই না। তো অ্যান্সারে আমরা কি লিখবো, 8 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ডি নম্বরে হবে, ঠিক আছে। ডি নম্বরে কি হবে, 8 গুণ বৃদ্ধি পেয়েছে, 8 গুণ বৃদ্ধি পেয়েছে আয়তনটা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের কত দাগ, 4-এর দাগ। চলে যাব আমরা এবারে 5-এর দাগে। তাহলে চলো এবারে আমরা চলে যাব 5-এর দাগে। তো 5-এর দাগে দেখো বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, তির্যক উচ্চতা 2l হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে চলো আমরা আগে শঙ্কুটাকে এঁকে ফেলি। তাহলে এই হলো একটা শঙ্কু, সেই শঙ্কুর দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই তো হলো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মাপটা কত বলে দিয়েছে r/2, তির্যক উচ্চতা কত বলে দিয়েছে 2l, ঠিক আছে 2l বলে দিয়েছে, আর এইটাকে আমরা বলি উচ্চতা মানে এইচ। তো অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমরা এখানে লিখব কি সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করবার সূত্র কি জানি আমরা, সমগ্র তলের ক্ষেত্রফল বের করবার সূত্র হলো পাই আর ইনটু আর প্লাস এল, তাই তো। তাহলে পাই এর জায়গায় আমরা কি বসাবো, আগে দেখো অ্যান্সারে কিন্তু এখানে সব জায়গায় পাই করেই অ্যান্সার দেওয়া আছে। তাহলে পাই, আর মানে কি ব্যাসার্ধ, আর মানে হলো ব্যাসার্ধ, এইখানে ব্যাসার্ধ কত বলে দিয়েছে, এখানে কিন্তু ব্যাসার্ধ বলে দিয়েছে r/2, তাহলে আমরা আর এর জায়গায় কি লিখবো r/2। আবার দেখো এখানে রয়েছে আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের জায়গায় আমরা কি লিখবো r/2, প্লাস দেখো এল রয়েছে, এল মানে তির্যক উচ্চতা, এখানে দেখো তির্যক উচ্চতা কত বলে দিয়েছে 2l। এইবারে দেখো আমাদেরকে কি করতে হবে বলো তো, উত্তরটাকে না করতে হবে অপশানে যে 4টে দিয়েছে সেই 4টের মতো করে। তাহলে দেখো আমরা কিভাবে করব,
তো দেখো আমরা কিভাবে করব খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো পাই যেমন আছে আছে, আরটাও যেমন আছে কিন্তু আমরা তেমনই রাখবো। এই যে নিচে 2 রয়েছে, নিচে 2 রয়েছে মানে কি, শুধু নিচে 2 মানে কি, ওপরে কিছু নেই মানে 1। তাহলে আমরা না এটাকে এইভাবে লিখছি, নিচের 2টাকে আমরা এইভাবে লিখতে পারি, নিচে 2 আর এখানে 1, এইভাবে ভেঙে লিখতে পারি। তারপরে দেখো কত রয়েছে, r/2 প্লাস 2l, এরকমভাবে লিখতে পারি। এইবারে দেখো এই 1/2টাকে একবার এইটার সাথে গুণ করবো, একবার এইটার সাথে গুণ করবো, তাহলে দেখো কত হবে, পাই আর 1/2কে যদি আমি এইটার সাথে গুণ করি তাহলে কত হবে বলো তো, 1/2 এর সঙ্গে আমি যদি গুণ করি r/2কে তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 1 আর rকে গুণ করলে হবে r, তাহলে এখানে হবে কত, r/4। ঠিক আছে, আবার 1/2 এর সঙ্গে আমরা যদি 2lকে গুণ করি তাহলে কত হবে, দেখো 2l, তার সঙ্গে যদি আমি 1/2কে গুণ করি তাহলে কত হবে, 2 আর 2 কাটবে, কেটে থাকবে কত, l। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবার এটাকে আরেকবার আমরা ঘুরিয়ে লিখি, এলটাকে সামনে লিখছি আর r/4কে আমি তারপরে লিখছি। এই হয়ে গেল অ্যান্সার। এবং এটা কত নম্বরে আছে আমরা যদি একটু দেখি, এটা দেখবে বি নাম্বারে রয়েছে। দেখো পাই আর এল প্লাস r/4, তাহলে এটা রয়েছে কিন্তু আমাদের বি নাম্বারে। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো এবারে আমরা করব সত্য মিথ্যা বি এর দাগে। তো দেখো বি এর দাগের আমরা প্রথমেই করব এই একেরটা। ঠিক আছে, তাহলে একের দাগে দেখি কি বলে দিয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তো চলো দেখি শঙ্কুটির আয়তন একই থাকে নাকি আলাদা থাকে। তাহলে আগে আমরা এখানে আগে একটা লিখে নেব আয়তন, এখানে প্রথমে আমরা আগে একটা লিখে নেব কি, আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই r²h। এইবারে আবার দেখো আমি লিখছি আয়তন। ঠিক আছে, এইবারে কি বলে দিয়েছে, ব্যাসার্ধটাকে কি করতে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যকে অর্ধেক করতে বলেছে। অর্থাৎ এবারে 1/3 পাই, ব্যাসার্ধটা আগের বারে আর ছিল, এবারে অর্ধেক করব, মানে কি করব, r/2 করব। বুঝতে পারলে, ছিল আর, এবারে অর্ধেক করলাম r/2 তার স্কোয়ার। এবং উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে, উচ্চতা এইচ ছিল, তার দ্বিগুণ করব মানে আমি কি করব, 2h করব। বোঝা গেল? তাহলে এটা হলো আগের আয়তন, তাহলে আমরা কি লিখব, পূর্বের আয়তন, পূর্বের আয়তন। আর এটা হলো কি আমাদের বর্তমান আয়তন। তাহলে চলো আমরা দেখি কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। তো দেখো এইখানে 1/3 পাই, তাহলে দেখো এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে স্কোয়ারটা একবার আর এর মাথায়, একবার 2 এর মাথায়, আর এর মাথাতে একবার বসলে, 2 এর মাথায় বসলে কত হবে, 4। আর এখানে দেখো কত রয়েছে, ইন্টু 2h, কাটাকুটি করি, দেখো 2 1 2, কত হবে, 2 দুগুণে 4। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, 1/3 পাই, ঠিক আছে, আর এর স্কোয়ার, আর এই 2টা নিচে বসবে, আর এখানে দেখো কত রয়েছে, এইচ। ঠিক আছে, কি রয়েছে, এইচ। বোঝা গেল তো? এবারে এইটাকে না আমি একটু ঠিকভাবে লিখবো। কীরকমভাবে লিখবো, ঠিক এইটার মতো করে লিখবো, এইটার মতো করে লিখবো। যেমন দেখো এখানেও কি রয়েছে, 1/3 পাই r²h, 1/3 পাই r²h, তাহলে এখানেও ঠিক আমরা তাই লিখবো। দেখো 1/3, ঠিক আছে, পাই r²h। তাহলে এই 2টা কোথায় যাবে, 2টাকে এখন লিখবো না, 2টাকে না বাইরে লিখবো। 2টা দেখো একটা দাগের নিচে রয়েছে, তাহলে আমি দাগের নিচে লিখলাম, আর উপরে কিছু নেই মানে কি 1। তার মানে তোমরা আমাকে এবারে বলো, আগে আয়তন ছিল 1/3 পাই r²h, এখন হয়েছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/3 পাই r²h। 1/2 মানে কি, অর্ধেক। আগে যা আয়তন ছিল এখন কিন্তু আয়তন অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, কেন অর্ধেক হয়ে গেছে, তার কারণ ব্যাসার্ধটা অর্ধেক হয়েছে আর উচ্চতাটা দ্বিগুণ হয়েছে। তাহলে বলেছে যদি ব্যাসার্ধটাকে অর্ধেক করে দেওয়া হয় আর উচ্চতাকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে আয়তন নাকি একই থাকে। তা আয়তন কি এক রইল, আয়তন এক রইল না, আয়তনও অর্ধেক হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু হবে মিথ্যা, কারণ আয়তন দেখো এখানে 1/2 মানে কি অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু মিথ্যা। ঠিক আছে, চলো এবারে আমরা করব 2 নম্বরটা। 2 নম্বরে যে
সত্য মিথ্যাটা আছে। দেখি 2 নম্বরে কি সত্য মিথ্যা দিয়েছে। দেখো 2 নম্বরে বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। অবশ্যই দেখে নাও এখানে, তাহলে 2-এর এই তো 2-এর দাগেরটা আমি দেখো এখানে একটা শঙ্কুকে আঁকছি। এই হলো একটা শঙ্কু, এই যে শঙ্কু, ঠিক আছে, এই যে শঙ্কু, এই শঙ্কুর খুব ভালো করে দেখবে উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা ঠিক কার মতো? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্বর মতো, তাই না? তাহলে এখানে সেটাই তো বলে দিয়েছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর কি উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের মতো। ঠিক সমকোণী ত্রিভুজের যে বাহুত্রয়, যে বাহু 3টে থাকে, অতিভুজ, তারপরে কি লম্ব আর ভূমি, ঠিক তার মতোই দেখতে লাগে না? তাহলে এখানেও তাই বলেছে, ঠিক তার মতোই দেখতে লাগে। তাহলে এটাকে আমরা কি বলবো? 2-এর দাগেরটাকে আমরা বলবো কিন্তু সত্য, ঠিক আছে, সত্য বলবো। তাহলে এই আমাদের হয়ে গেল সত্য মিথ্যা। এইবারে আমরা চলে যাব কিসের? শূন্যস্থানে। তাহলে আমি এগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এবারে আমরা করব সি এর দাগের একেরটা। তাহলে দেখো সি এর দাগে শূন্যস্থান পূরণগুলোয় কি বলে দিয়েছে? বলে দিয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কি বলে দিয়েছে? এসি হলো অতিভুজ। তাহলে চলো আমরা আগে একটা সমকোণী ত্রিভুজকে এঁকে ফেলি। তো দেখো এই হলো একটা সমকোণী, এই হলো একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজটা দেখো কত বলে দিয়েছে? এসি, অর্থাৎ এইটা হলো এ আর এইটা হলো সি। তাহলে এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ। তারপরে দেখো কি বলে দিয়েছে? এবি বাহুকে অক্ষ ধরে, তাহলে এই জায়গাটা হলো বি বলে আমি দেখো লিখছি বি। তাহলে দেখো এবারে কি বলে দিয়েছে? এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত? তাহলে দেখো বলে দিয়েছে এই হলো এবি বাহু, তাকে অক্ষ ধরে, এই তো এবি বাহু, তাকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করবো এরকমভাবে, ঠিক আছে? একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কুটা উৎপন্ন হবে সেই শঙ্কুটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো দেখতেই তো পাচ্ছ বিসি। তাহলে ব্যাসার্ধটা হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, আমি এখানে দেখো লিখছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে বিসি। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগেরটা? 1-এর দাগেরটা। চলো এবারে আমরা চলে যাব সি এর দাগের 2-তে। নেক্সট শূন্যস্থান পূরণে দেখি কি বলে দিয়েছে। বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক এবং ভূমিতলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? এ একক হলে উচ্চতা কত? তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, এখানে বলে দিয়েছে আয়তন হলো ভি একক, আয়তন ভি। বইতে কি বলে দিয়েছে? আয়তন ভি। আমরা আয়তন মানে কি জানি? আমরা আয়তন মানে জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তারপরে দেখো আর কি বলে দিয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল এ, তাই তো? ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতল মানে হলো এইটা, দেখো এই যে এইটা, এইটার ক্ষেত্রফল, এটা হলো একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে কি বলে দিয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল এ একক হলে উচ্চতা কত? তাহলে ভূমিতলের ক্ষেত্রফলকে আমরা কি জানি? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে জানতে চেয়েছে উচ্চতা কত। তাহলে দেখো আমরা কি করে এটাকে বের করব, খুব ভালো করে দেখো। এটাকে আমি দেখো এখানে লিখছি 1 নম্বর সমীকরণ, আর এটা হলো ভাবো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা না এই 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করব। দেখো 1 নাম্বারে কী লেখা রয়েছে? ভি, তাকে ভাগ করব 2 নাম্বার দিয়ে। দেখো 2 নাম্বার এখানে কী লেখা রয়েছে? এ। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে এখানে, এখানে দেখো ওপরে কী লেখা রয়েছে? এখানে দেখো ওপরে দেখবে লেখা রয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। নিচে দেখো কি লিখবো আমরা? এর বরাবরে এর মান কত? পাই আর স্কোয়ার। তো দেখি এবার কি কি কাটা যাবে। দেখো নিচে পাই, ওপরে পাই, ওপরে আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার। তাহলে এখানে থাকছে কি? দেখো এখানে থাকছে v/a ইজুকাল টু, এখানে ওপরে থাকছে কত? দেখো এখানে থাকছে 1/3, আর এখানে এইচ বেঁচে থাকছে, এইচ। তাহলে আমাদের কাছে কিন্তু উচ্চতাটা কত জানতে চেয়েছে, তার মানে এইচ জানতে চেয়েছে। 3টা ভাগ রয়েছে, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 3-এর সঙ্গে কী হবে? ভি গুণ হয়ে যাবে, এটা যেমন আছে থাকবে। এই তো এইচ বেরিয়ে গেল। তাহলে আমরা এইচ ইজুকাল টু কত পেলাম? মানে উচ্চতা ইজুকাল টু কত পেলাম? 3v/a, তাই না? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণ। লাস্ট আরেকটা শূন্যস্থান পূরণ আছে, তো এটাকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ,
তো দেখো এবারে আমরা করব 3-এর দাগেরটা। তো দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত কত। তো দেখো এখানে একটা বলে দিয়েছে একটা চোঙ রয়েছে, ঠিক আছে, একটা চোঙ রয়েছে আর আরেকটা কি রয়েছে, শঙ্কু রয়েছে। তো এখানে যেটা বলে দিয়েছে শঙ্কুর, এরকম একটা শঙ্কু রয়েছে, শঙ্কুর আর চোঙের দুজনেরই ব্যাসার্ধ সমান, তাহলে এইটারও ব্যাসার্ধ যা এইটারও ব্যাসার্ধ তাই, মানে এইটার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এইটারও ব্যাসার্ধ কত হবে আর, কারণ বলেই দিয়েছে শঙ্কু আর চোঙের ব্যাসার্ধ সমান, ঠিক আছে। আরেকটা কথা কি বলে দিয়েছে, তাদের উচ্চতা সমান। উচ্চতা মানে বুঝতে পারছো তো, এইটা এই যে এইটা এইচটা সমান আর এইটা শঙ্কুর উচ্চতা হলো এইটা, এই এইচটা সমান। তাহলে জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে আমরা লিখব তাদের আয়তনের অনুপাত, তাদের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত। তাহলে তোমরাই আমাকে বলবে কিন্তু আয়তনের অনুপাত কত হবে, ঠিক আছে। আমি সমান চিহ্ন এই দিকে দিয়ে করছি, জায়গা নেই বলে আমি এই সাইডে দিচ্ছি। তাহলে চোঙের আয়তন প্রথমে আমরা লিখব, চোঙের আয়তন আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। অনুপাত মানে ইস টু। এবার শঙ্কুর আয়তন লিখবো আমরা, শঙ্কুর আয়তন আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, বোঝা গেল। তাহলে এবারে আমরা ভগ্নাংশ করে লিখি, প্রথমে এইটাকে উপরে লিখি পাই আর স্কোয়ার এইচ, এই অংশটাকে এবার আমি নিচে লিখি 1/3 পাই আর স্কোয়ার এইচ। কী কী মিল আছে দেখি, দেখো নিচে পাই ওপরে পাই, নিচে আর স্কোয়ার ওপরে আর স্কোয়ার, নিচে এইচ ওপরে এইচ। তাহলে উপরে তো সব কেটে গেছে, তার মানে কি পড়ে রয়েছে, এই উপরে সব কেটে গেছে মানে 1, আর নিচে কি পড়ে রয়েছে 1/3, ঠিক আছে। তাহলে এখানেকার 1 যেমন আছে আমি লিখব, এইটাকে কিভাবে লিখব, 1/3টাকে উল্টে লিখব 3/1। তাহলে 1 আর 3কে গুণ করলে 3×1 3, আর এখানে কত রয়েছে 1। তাহলে এই ভগ্নাংশটাকে আমি যদি এবার অনুপাত করি তাহলে কত হবে 3:1, তাই না। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। কত হবে 3:1, বোঝা গেল। এবারে আমরা চলে যাব 14 দাগের এসে কিউগুলোতে। তো দেখো আমি এবার এইগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো এবারে আমরা করব 14 দাগের এসে কিউগুলো। তো দেখো 14 দাগের একে কি বলে দিয়েছে, 14 দাগের একে দেখবে বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে প্রথমেই আমরা এরকমভাবে লিখব যে মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মনে করি, তাহলে আমরা কি লিখব, শঙ্কুটির কি লিখব, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি লিখবো আমরা, আর। আচ্ছা এককগুলো কি রয়েছে, দেখো এককগুলো কিন্তু রয়েছে সেমিতে, ঠিক আছে, একক রয়েছে সেমিতে। তারপরে আমরা কি লিখবো, লিখবো কিন্তু প্রশ্নানুসারে, ঠিক আছে, লিখবো প্রশ্নানুসারে। এবং অঙ্কের মধ্যে তোমরা দেখবে এখানে দিয়ে দেওয়া রয়েছে কিন্তু 100 পাই। 100 পাইটা দেখো কিসের মাপ বলে দিয়েছে, 100 পাইটা কিন্তু বলে দিয়েছে শঙ্কুটার আয়তন। তাহলে এইদিকে শঙ্কুর যদি আমি আয়তন লিখি, তাহলে এইদিকে শঙ্কুর কি আয়তনের সূত্র লিখতে হবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3, কি জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এইদিকে আমরা কি লিখবো 100 পাই। তাহলে এইদিকে কি লিখলাম, শঙ্কুর আয়তন, আর এইদিকে আয়তনের সূত্র। তাহলে দুদিকে কি কি মিল আছে যেটা কেটে যেতে পারে, দেখো পাই আর পাই কিন্তু কেটে যাবে, তাই তো। তারপরে দেখো এখানে আর কিসের মাপ বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, উচ্চতা কিন্তু বলে দিয়েছে 12। উচ্চতা মানে হলে এই এইচটা কিন্তু বলেই দেওয়া রয়েছে 12। তাহলে আর স্কোয়ার যেমন আছে আছে, উচ্চতার জায়গাতে মানে এইচের জায়গাতে আমরা কত লিখবো, 12 লিখবো। তাহলে দেখো কাটাকুটি করছি, 3×1 3, 3 4 12। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, আর স্কোয়ার ইন্টু 4 ইজুকাল টু এখানে কত রয়েছে 100। এইবারে দেখো 4টা কি রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে 100কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 100কে 4 দিয়ে ভাগ করলে হবে 25।
এইবারে স্কোয়ারটাকে ওই সাইডে পাঠাবো, স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কী হবে, রুট হয়ে যাবে। তাহলে 25-এর রুট আমরা কত পাবো, কিন্তু 25-এর রুট পাবো 5। তাহলে এই ব্যাসার্ধ হয়ে গেল। কত পেলাম আমরা, 5। অ্যান্সারে জানতে চাই যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে এরকমভাবে লিখে দেবো যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, কি লিখবো, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখবো, কিন্তু 5 সেমি। ঠিক আছে, তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 14 দাগের একেরটা। খুব ভালো করে নোট ডাউন করে নাও। এইবারে আমরা চলে যাব 14 দাগের 2-তে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এবারে আমরা করব 14 দাগের 2-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা, কি বলে দিয়েছে, ভূমি ও ব্যাসার্ধ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে দেখো এখানে প্রথমে আমি একটা শঙ্কুকে এঁকে নিচ্ছি। ঠিক আছে, এই হলো একটা শঙ্কু। ঠিক আছে, এই হলো একটা শঙ্কু। ঠিক আছে, এই হলো একটা শঙ্কু। এবং দেখো এখানে বলে দিয়েছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, আর শঙ্কুটার উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। উচ্চতা মানে আমরা কি জানি, h, তাই তো। আর ব্যাসার্ধ মানে আমরা কি জানি, r। ব্যাসার্ধকে আমরা r দিয়ে চিহ্নিত করি, আর উচ্চতাকে আমরা h দিয়ে চিহ্নিত করি। তাহলে দেখো প্রথমেই আমরা এই রকমভাবে লিখবো। প্রথমেই আমি দেখো প্রশ্নানুসারে বলে লেখা স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই প্রশ্নানুসারে কি কি সমান বলেছে খুব ভালো করে দেখবে। শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা কি বলি, কিন্তু পাই আর এল। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফলকে কিন্তু আমরা বলে থাকি, খুব ভালো করে দেখবে, পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা বলি কিন্তু পাই আর এল, তাই তো। তাহলে এই হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। আর কি বলেছে, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এইটাকে আমরা বলি ভূমিতলের ক্ষেত্রফল। এই ভূমিতলের ক্ষেত্রফলকে আমরা কি বলি, পাই আর স্কোয়ার, তার √5 গুণ, এই হলো √5 গুণ। ঠিক আছে, বুঝতে পারলে তো। তাহলে এইবারে আমরা কিভাবে করব, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে দুদিকে কি কি মিল আছে, যেটা কেটে যেতে পারে। দুদিকে কি কি মিল আছে দেখো, এই দিকেও পাই, এই দিকেও পাই। ঠিক আছে, তারপরে দেখো এই যে আরটা এখানে গুণ রয়েছে এল এর সাথে, তাহলে আরটাকে আমি এই সাইডে পাঠাবো। ঠিক আছে, তাহলে এল এই দিকে যেমন আছে, এপারে রয়েছে r স্কোয়ার ইন্টু √5। ঠিক আছে, এই আরটা কি রয়েছে, গুণ, এই সাইডে চলে গেলে হবে ভাগ, মানে নিচে বসবে। তাহলে কত হচ্ছে দেখি তো, এখান থেকে যদি একটা আর কাটে, এখান থেকে একটা আর কাটলে আর একটা আর পড়ে থাকবে, r ইন্টু √5, তাই তো। এইবারে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে আর এর মান আর এইচ এর মান, এল এর মান কিন্তু জানতে চাইনি, অথচ এখানে এল চলে এসেছে। তাহলে এই এলটাকে ওঠাতে হবে। কিভাবে ওঠাবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। এল আমরা কাকে বলি, এই অংশটাকে, তির্যক উচ্চতাকে। এবারে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, দেখতে পাচ্ছ তো, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা কীরকমভাবে লিখি, অতিভুজের স্কোয়ার প্লাস কি লিখি আমরা, ভূমি স্কোয়ার মানে আর এর স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। এটা তো আমরা সবাই জানি, তাই না। তাহলে খুব ভালো করে দেখো, এই স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে √। আর এর স্কোয়ার যেমন ছিল, এইচ এর স্কোয়ার যেমন ছিল, তার মাথায় গিয়ে √ হয়ে বসলো। তাহলে এল ইজুকাল টু আমরা কি বলতে পারি, √r স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এখানে ঠিক আমরা তাই করব। কি করব, এল এর জায়গাতে আমরা কি লিখব, কি লিখব, r স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। বোঝা গেল, ইজুকাল টু r ইন্টু √5। ওকে, তাহলে এতদূর বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, এই রুটগুলোকে তুলতে চাই। তাহলে এই রুটগুলোকে তুলতে গেলে কি করব, উভয় পক্ষে এই দিকে আর এই দিকে আমরা কি করব, বর্গ করব। ঠিক আছে, অর্থাৎ √r স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার যেমন আছে, এই সাইডে একবার আমরা কি করব, বর্গ করব। আবার দেখো এই যে r আর √5 যেমন আছে, এই সাইডে একবার বর্গ করব। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে সেটাকে চলো আমরা লিখে ফেলি, যে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে কি লিখবো আমরা, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে কি লিখবো, বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে কেমন হবে, খুব ভালো করে দেখো। কিন্তু যদি বর্গ করি তাহলে খুব ভালো করে দেখবে, এই স্কোয়ার আর এই √ দুটোই কি হবে, উঠে যাবে, তাই না। তাহলে
পড়ে থাকবে কি কেবলমাত্র আর স্কোয়ার প্লাস কি থাকবে পড়ে এইচ এর স্কোয়ার। আর এই দিকে দেখো খুব ভালো করে, এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা একবার আর এর মাথায় একবার √5 মাথায়, আর এর মাথায় বসলে কি হবে আর স্কোয়ার, √5 মাথায় বসলে কি হবে শুধু 5 হবে। বুঝতে পারলে? তাহলে এবারে কি হচ্ছে ব্যাপারটা দেখি আমরা, আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এখানে কি হচ্ছে এইচ এর স্কোয়ার। আচ্ছা আর স্কোয়ার আর 5কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে 5r স্কোয়ার। বোঝা গেল? এইবারে আমরা কি করব খুব ভালো করে দেখো, এই আর স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব, এইচ স্কোয়ারটা যেমন আছে থাক, 5r স্কোয়ার এইদিকে যেমন আছে আছে, তাহলে এই আর স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে -r স্কোয়ার। তাহলে আমি এবারে এইভাবে করছি, দেখো এখানে এইচ এর স্কোয়ার যেমন আছে আছে, তাহলে এখানে কি হবে 5r স্কোয়ার থেকে আর স্কোয়ার বিয়োগ গেলে কি হবে 4r স্কোয়ার। ঠিক আছে, 4r স্কোয়ার। আর এই দিকে এবারে খুব ভালো করে দেখবে এইচ এর স্কোয়ার যেমন আছে আছে, আর স্কোয়ারটা কি রয়েছে 4 আর আর স্কোয়ারে আর স্কোয়ারটা গুণ রয়েছে, এই সাইডে আসলে কি হবে ভাগ। আর এই দিকে 4 যেমন আছে আছে। ঠিক আছে, আর 4-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। এইবারে আমরা কি করব, এই যে এই স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। পাঠালে কেমন হবে তাহলে দেখো h/r, তাহলে দেখো এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে গেলে হবে রুট, তাহলে কত হবে 4, আর 4/1 মাথায় রুট হবে, তাহলে কত হচ্ছে কিন্তু 4-এর রুট কত 2, 1-এর রুট কত 1। তাহলে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, আমাদের কাছে অ্যান্সারে দেখবে জানতে চেয়েছে যে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এই হলো উচ্চতা আর এই হলো ব্যাসার্ধ, তাদের দৈর্ঘ্যের অনুপাত কত হবে 2:1। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2:1 এই হলো উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এখানে আমরা লিখব কি 2:1। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 14-র দাগের 3-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক। তারপরে দেখবে বলে দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ হলে জানতে চেয়েছে AH/V = কত। তাহলে দেখো আমরা একটা একটা করে যদি লিখি, প্রথমে দেখো বলে দিয়েছে শঙ্কুর আয়তন ভি ঘন একক। ঠিক আছে, তাহলে আমরা শঙ্কুর আয়তন কি জানি, আমরা শঙ্কুর আয়তন কিন্তু জানি 1/3 × πr²h, এই হলো শঙ্কুর আয়তন। আর বইতে দেখো আয়তন কত বলে দিয়েছে ভি, তাহলে V = এইটা। তারপরে দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে কি ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল A, আর আমরা ভূমিতলের ক্ষেত্রফল কি জানি πr²। ভূমিতলের ক্ষেত্রফল মানে হলো শুধু, খুব ভালো করে দেখবে এই অংশটা, এই যে এই গোলাকার অংশটাকে বলা হয় ভূমিতলের ক্ষেত্রফল, শুধু এইটুকুনির ক্ষেত্রফল কি πr²। ঠিক আছে, সেটাকেই লিখলাম। তারপরে দেখো কি বলে দিয়েছে, তারপরে দেখবে বলে দিয়েছে উচ্চতা হলো h। তাহলে উচ্চতা হলো h, আমরা h মানে স্মল লেটারে h-কে লিখে থাকি, তাই তো। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে AH/V = কত। তাহলে দেখো জানতে চেয়েছে AH/V = কত। তাহলে চলো আমরা কত সেটাকে লিখব। এর জায়গাতে আমরা কত লিখব বলো তো, এর জায়গাতে আমরা কত লিখব, খুব ভালো করে দেখবে এর জায়গাতে আমরা লিখব a মানে কত, তাহলে দেখো a মানে হলো এইটা, তাই না। তাহলে এর জায়গাতে আমরা কি লিখব πr² ইন্টু, তারপরে দেখো এখানে লেখা রয়েছে h মানে আমরা কি জানি স্মল লেটারে h-টাকে আমরা লিখব। ঠিক আছে, তারপরে দেখো নিচে দেখো কি লেখা রয়েছে, লেখা রয়েছে v = আমরা কত লিখব, দেখো v = এই যে দেখো এখানে লেখাই আছে, দেখো v = এইটাকে আমরা লিখব কি লিখব 1/3 πr²h, এইটা লেখা আছে, এটাকে লিখব। বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে কাটাকুটি করি, কি কি মিল আছে দেখি। দেখো নিচেও দেখো রয়েছে h, ওপরেও দেখো রয়েছে h। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু গুণ চিহ্ন। ঠিক আছে, তারপরে দেখো r² পাই আর পাই, তাহলে উপরে সব কেটে গেলে পড়ে থাকছে কত 1, আর নিচে কত থাকছে 1/3। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে 1 লিখছি ইন্টু এইটাকে আমরা কি করব উল্টে লিখব 3/1। তাহলে কত হচ্ছে 1 আর 3কে গুণ করলে 3×1 3, এই হয়ে গেল তো অ্যান্সার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে নোট ডাউন করে নাও।
তো দেখো এইবারে আমরা করব 14 দাগের 4টা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে কি কি সমান দেখো বলেই দিয়েছে অঙ্কের মধ্যে, বলে দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই হলো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং কি বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল, তাই তো? এই হলো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে এই হলো আয়তন আর এই হলো পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান কি বলে দিয়েছে, সমান। তাই জন্য আমি কি দিয়েছি, সমান চিহ্ন। এইবারে খুব ভালো করে তোমরা দেখবে, এই তো হলো একটা শঙ্কু, খুব ভালো করে দেখো, এই হলো একটা শঙ্কু এবং শঙ্কুর এইটাকে আমরা কি বলি, উচ্চতা, এটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ, তাই তো? মানে এইটাকে আমরা বলে থাকি এইচ, এইটাকে আমরা বলে থাকি আর এইটাকে আমরা কি বলে থাকি, এল বলে থাকি। তাহলে দেখো সমান চিহ্নের এই সাইডে কি কি মিল আছে যেটা কেটে যেতে পারে, খুব ভালো করে দেখবে, পাই আর পাই কেটে যাবে, ঠিক আছে? এইবারে দেখো এই এলের জায়গাতে আমরা কি লিখবো, খুব ভালো করে কিন্তু দেখবে, 1/3 যেমন আছে, আর স্কোয়ার এই দিকে যেমন আছে, এই আরটা কিন্তু গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে হয়ে যাবে কিন্তু ভাগ, ঠিক আছে? আর এখানে এইচ যেমন লেখা আছে ঠিক তেমনই কিন্তু আমি লিখছি, এই পয়েন্ট মানে গুণ চিহ্ন, আর এই দিকে দেখো কি লেখা রয়েছে, এল। এবারে এলের জায়গাতে আমরা কি লিখবো, এল ইজুকাল টু, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, এল মানে হলো তির্যক উচ্চতা, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ। বের করবার নিয়ম কি, এল এর স্কোয়ার, তারপরে কি হয়, ইজুকাল টু এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। তাহলে তোমরাই বলো, এই স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে, হবে রুট হয়ে যাবে, মানে এইচ এর স্কোয়ার প্লাস আর এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এল এর জায়গাতে আমরা কত বসাবো, এল এর জায়গাতে খুব ভালো করে দেখবে, আগে তো এখানে কাটাকুটি করি, এখান থেকে একটা আর এখান থেকে একটা আর কেটে গেলে আর এখানে একটা আর পড়ে থাকবে, ঠিক আছে? আর এখানে দেখো এইচ যেমন আছে থাক, এল এর জায়গাতে আমরা কত বসাবো, খুব ভালো করে দেখবে, এল এর জায়গাতে আমরা এইটাকে বসাবো, এই যে রুট কি রয়েছে, এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, বোঝা গেল? এরপরে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এই যে আর আর এইচ কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে চলো আমরা না আর আর এইচকে এই সাইডে পাঠাই, তাহলে দেখি কেমন হয়, রুট কি রয়েছে, এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার যেমন আছে, এই আর আর এইচকে না সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এইবারে আমাদের কাজ হবে এই রুটটাকে তুলে দেওয়া। তাহলে তুলতে গেলে কি করতে হবে, আমাদের এইখানে একটা স্কোয়ারের দরকার, মানে কি উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলেই তো এইদিকে স্কোয়ার আসবে, তাই না? তাহলে চলো আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব, অর্থাৎ 1/3 যেমন আছে থাকুক, আবার এইটাও যেমন আছে থাকুক, ঠিক আছে? যেমন আছে এইগুলো থাকুক, আমরা জাস্ট কি করব, উভয় পক্ষে বর্গ করব, অর্থাৎ এই সাইডেও লিখবো স্কোয়ার, আবার এই সাইডেও কি লিখবো আমরা, স্কোয়ার করব, বোঝা গেল? তাহলে উভয় পক্ষে কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে সেটাকে কিন্তু আমায় লিখতে হবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে কেমন হচ্ছে ব্যাপারটা, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, দেখো এই ব্র্যাকেটটা উঠে গেলে এই স্কোয়ারটা একবার 1-এর মাথায়, একবার 3-এর মাথায়, 1-এর মাথায় বসলে 1, 3-এর মাথায় বসলে কত, 9। আবার দেখো এইখানে খুব ভালো করে, এই স্কোয়ারটা আছে বলে এই রুট উঠে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ারটা, রুটটা উঠে যাবে। আচ্ছা এবারে এই স্কোয়ারটা আর এর মাথাতে বসবে, এইচ এর মাথাতে বসবে, তাই না? এই আর এর মাথাতে আর এইচ এর মাথাতে, তাহলে আর এর মাথাতেও বসবে, আবার কোথায় বসবে, এইচ এর মাথাতেও বসবে, বুঝতে পারলে? এবারে আমরা এই সাইডে অঙ্কটাকে করব, খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে নিচে দেখো রয়েছে আর এর স্কোয়ার বাই এইচ এর স্কোয়ার, তার মানে আর এর স্কোয়ার আর এইচ এর স্কোয়ার দিয়ে একবার আমরা এই যে এই এইচ এর স্কোয়ারকে ভাগ করব, তারপর এই আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে এই আর স্কোয়ারকে ভাগ করব। তাই আলাদা আলাদা করে আমি লিখি, 1/9 এদিকে যেমন আছে থাক, তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে একবার এইচ স্কোয়ারকে ভাগ করব, তাহলে আমি একবার এইচ স্কোয়ারকে ভাগ করব কি দিয়ে, আর স্কোয়ার এইচ এর স্কোয়ার দিয়ে। তারপরে আবার দেখো খুব ভালো করে দেখবে, এটা হলো এইচ এর স্কোয়ার, হ্যাঁ, আবার এই আর এর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে এই আরটাকে ভাগ করব, ঠিক আছে? আর স্কোয়ারটাকে ভাগ করব, তাহলে আর স্কোয়ারটাকে এবার আমি ভাগ করব কি দিয়ে ভাগ করব, এই যে আর এর স্কোয়ার আর এইচ স্কোয়ার দিয়ে, তাহলে আর এর স্কোয়ার আর এইচ এর স্কোয়ার দিয়ে, বোঝা গেল? তাহলে দেখি তো ভাগ করলে কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে।
দেখো এখান থেকে এইচ এর স্কোয়ার আর এইচ এর স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে 1, নিচে আর এর স্কোয়ার যেমন আছে প্লাস দেখো এই আর এর স্কোয়ার আর আর এর স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে 1 আর নিচে দেখো এখানে কি রয়েছে এইচ এর স্কোয়ার। বোঝা গেল? এইবারে আমাদের কাছে দেখি চলো অ্যান্সারে কি জানতে চেয়েছে। আমাদের কাছে জানতে চেয়েছে 1/এইচ স্কোয়ার, ঠিক আছে, আর 1/আর স্কোয়ারের মান কত। এই তো পেয়ে গেছি। শুধু এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলেই হয়ে যাবে। তাহলে এইটাকে আমি পুরোটাকে এই সাইডে লিখছি, ঠিক আছে, এই পুরোটাকে আমি এই সাইডে লিখছি, অর্থাৎ আমি যদি এইটাকে আগে করে লিখছি 1/এইচ এর স্কোয়ার প্লাস 1/আর এর স্কোয়ার ইজুকাল টু, তাহলে আমরা কত পাচ্ছি 1/9। তাহলে এই আমাদের হয়ে গেল কি অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই আমাদের হয়ে গেল 4-এর দাগেরটা। এবারে আমরা লাস্ট করব কতর দাগ? 5-এর দাগ, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা করব লাস্ট 5-এর দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে লম্ব বৃত্তাকার চোঙ আর লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3:4। তাহলে আমি আগে ছবিটাকে আঁকি। বলে দিয়েছে আগে একটা চোঙ বলে দিয়েছে, ঠিক আছে। এই হলো একটা লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে, এই হলো একটা লম্ব বৃত্তাকার চোঙ। তারপরে দেখো কি বলে দিয়েছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে, ঠিক আছে, এরকম একটা শঙ্কু রয়েছে। এবং এদের দুজনেরই ভূমিতলের কিসের দৈর্ঘ্য বলে দিয়েছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 3:4, অর্থাৎ এইটার ব্যাসার্ধ আর এইটার ব্যাসার্ধ, ঠিক আছে, কি বলে দিয়েছে, এই হলো ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধের অনুপাতটা দেখো কি বলে দিয়েছে 3:4, তার মানে চোঙের ব্যাসার্ধ হলো কত 3, এবং এই শঙ্কুর ব্যাসার্ধ হলো কত? শঙ্কুর ব্যাসার্ধ হলো আমি লিখছি 4, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে দুটো আর, তাহলে আমি এরকমভাবে লিখছি, একটা হলো R1 আর একটা হলো R2। বোঝা গেল? তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। এরপরে দেখো কি বলে দিয়েছে, তাদের উচ্চতার অনুপাত হলো 2:3, তাদের উচ্চতা, তাহলে এইটার উচ্চতা, ঠিক আছে, এইচ কত? তাহলে 2, আর এইটার উচ্চতা, শঙ্কুর উচ্চতা হলো এইটা, তাহলে এইটা কত? 3। বোঝা গেল? এবার দেখো যেহেতু দুটো এইচ আছে, তাহলে এইটা হলো H1 আর এইটা হলো H2। এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? আমাদের কাছে যেটা অ্যান্সারে জানতে চেয়েছে সেটা হলো চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত। তাহলে চলো আমরা এখানে লিখি চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত। চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত। তাহলে চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে তোমরাই আমাকে বলো। তাহলে চোঙের আয়তন কি হবে? আমি এখানে সমান চিহ্ন দিয়ে লিখছি। চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তনের সূত্র আমরা জানি কিন্তু πr²h। এবারে এই আর আর এইচটা তো চোঙের, তাহলে চোঙের আরকে কিন্তু R1 বলে লেখা আছে, আমি এখানে R1 লিখবো। এইচটাকে কিন্তু H1 বলে লেখা আছে। অনুপাতের চিহ্ন দিচ্ছি। শঙ্কুর আয়তন লিখবো। শঙ্কুর আয়তন আমরা কি জানি? 1/3 πr²h। আর এর জায়গাতে আমরা কি লিখবো? দেখো এই আরটাকে R2 বলে চিহ্নিত করা আছে, আর এইচটাকে H2 বলে চিহ্নিত করা আছে। তাহলে দুদিক থেকে কি কি মিল আছে আমরা কাটবো। এই যে অনুপাতের এই সাইডেও দেখো রয়েছে পাই, এই সাইডেও দেখো রয়েছে পাই, কাটবে। R1 এর জায়গাতে আমরা কি বসাবো? এই দেখো R1 এর জায়গাতে লিখবো, দেখো 3 লিখবো, তাই না? 3 লিখবো। তারপরে R1 এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, আমরা এখানে কি দেবো? স্কোয়ার দেবো। এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। H1 এর জায়গাতে আমরা কত লিখবো? এই দেখো H1 মানে হলো 2, ঠিক আছে, is2। আবার দেখো এখানে 1/3 যেমন আছে, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। R2 এর জায়গাতে কি লিখবো? এই দেখো R2 এর জায়গাতে লিখবো 4। এবার R2 এর মাথায় যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরাও দেবো কি? স্কোয়ার। তারপরে দেখো রয়েছে H2 এর জায়গাতে কত লেখা রয়েছে? 3। বোঝা গেল? তাহলে কত হচ্ছে দেখো, এখানে স্কোয়ারটা 3-এর মাথায় বসলে হবে 9 × 2 is2। আবার দেখো 1/3 ইন্টু স্কোয়ারটা 4-এর মাথায় বসলে কত হবে? 4×4 = 16 ইন্টু কত? 3। তাহলে কি কি কাটবে? এখানে দেখো 3 আর 3 কাটবে। বোঝা গেল? তারপরে দেখো 9 আর 2 কত হবে? 18 is2। এখানে দেখো কত হচ্ছে? 1 আর 16কে গুণ করলে 16×1 = 16। কাটাকুটি করবো আমরা কত দিয়ে? 2 দিয়ে যদি করি, 2 9 18 আর কত? 2 8 16। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত কত হলো? 9:8। বোঝা গেল?